দর্শক স্বাগতম আপনাদেরকে স্পোর্টস স্পেশালে, সঙ্গে আছে পিঙ্কি সানোয়ার। আজকে কথা বলবো ফুটবল নিয়ে। ইন্ডিপেন্ডেন্স কাপের দুটো সেমিফাইনাল আজকে হয়ে গেল এবং দুটো সেমিফাইনালে কিন্তু ফাইনালে বিট করে আবাহনী উঠেছে ফাইনালে, এবং এদিকে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। আমরা আজকে কথা বলবো ইন্ডিপেন্ডেন্স কাপ নিয়ে, এছাড়াও ফুটবলের আরও বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কিন্তু আজকে জুম প্ল্যাটফর্মে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। বিপ্লব ভট্টাচার্য, কেমন আছেন প্রথমেই জানতে চাবো। ধন্যবাদ, ভালো আছি। অসাধারণ একটা ম্যাচ দেখলাম কিছুক্ষণ আগে বসুন্ধরা এবং পুলিশের। অভিনন্দন পুলিশ টিম এবং বসুন্ধরা কিংসে। আর বসুন্ধরা আবাহনী দুই দলকেই শুভেচ্ছা জানাচ্ছি ফাইনালে ওঠার জন্য ইন্ডিপেন্ডেন্স কাপে। মনে হয় যে আমরা 90 দশকে ফিরে গিয়েছিলাম আজকে বসুন্ধরা এবং পুলিশের ম্যাচটা দেখে। না, দুর্দান্ত একটা টানটান উত্তেজনা ম্যাচ ছিল। এক্সট্রা টাইমে ম্যাচটা গড়ালো এবং মনে হচ্ছিল টাই ব্রেকারের দিকে যাবে। একদম 28 মিনিট, এক্সট্রা টাইমের 28 মিনিটে ইয়াসির আরাফাতের সেই গোলে বসুন্ধরা কিংস কিন্তু ফাইনালে থ্রো করলো। এবং বসুন্ধরা কিংসের আগে কিন্তু সাই স্পোর্টিংকে 2-0 গোলে একদম বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে আবাহনী। আপনার কাছে আগেই যেটা জানতে চাবো, আসবো এই খেলার কথায়, পুরো আসর জুড়ে আসলে আপনার চোখে এই পুরো আসরটা কেমন ছিল? এবার কিন্তু লোকাল প্লেয়ার, আমরা সবসময় কমপ্লেন করে থাকি যে আসলে দেশি প্লেয়াররা খুব একটা ভালো খেলে না, এবার কিন্তু চোখে নজর কেড়েছে কিছু প্লেয়ার। আজকে এবার কিন্তু লোকাল প্লেয়াররা খুব ভালো খেলেছে। আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে আপনি কেমন দেখলেন এবং আপনার চোখে কারা পড়েছে? দেখুন, প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্স কাপের। আর আমার কাছে মনে হয়েছে প্রথম দিকে টিমগুলো অ্যাডজাস্ট করতে সমস্যা ছিল। একমাত্র বসুন্ধরা কিংস মানে স্বাচ্ছন্দ্যের সাথে খেলছিল এবং প্লেয়াররাও তাদের পারফরমেন্স করে যাচ্ছিল। তো পাশাপাশি যখন কোয়ার্টার ফাইনাল গুলো শুরু হলো তখন একদম ভিন্ন ধরনের একটা আমেজ তৈরি হলো। প্রত্যেকটা দলে তাদের সেরা ম্যাচ দিয়েছে এবং আমাদের লোকাল খেলোয়াড়, স্পেশালি খেলোয়াড়দের বলবো, আমি জীবনের কথা বলবো। জীবন কিন্তু অনেকদিন পর কামব্যাক করেছে এবং আমাদের লোকালের মধ্যে জাতীয় দলের অপরিহার্য একজন স্ট্রাইকার, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিল, নেমে দুটো ম্যাচে দুটো গোল করেছে। তো আমার কাছে এটা পজিটিভ দেখাচ্ছে যে আমাদের খেলোয়াড়রা কিন্তু এখন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং বিদেশিদের সাথে টক্কর দিয়ে ভালো খেলছে। ইভেন কয়েকটা টিমে দেখেছি বিদেশিরা বসে থাকছে, আমাদের লোকালরা খেলছে। কোচও আছে, অনেক কোচ আছে, বিদেশি কোচরাও খেলছে। এর মধ্যে লোকালদেরকে সুযোগ দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে ডিউ টু পারফরমেন্স। তো আমার মনে হচ্ছে এটা যদি কন্টিনিউয়াস ধরে রাখে, আগামীতে আমরা একটা সুন্দর মৌসুম দেখবো এবং অসাধারণ একটা মৌসুম উপভোগ করতে পারবো। রাইট, একদম প্রি সিজন চলছে। ফেডারেশন কাপকে বা ইন্ডিপেন্ডেন্স কাপ এগুলোকে কিন্তু আসলে প্রি সিজন হিসাবেই ধরা হয়। এবং শুরুতে এবার স্বাধীনতা কাপ দিয়েই শুরু হলো এবারকার মৌসুম। কি মনে হচ্ছে যে স্বাধীনতা কাপ শুরু হলো আসলে কমলাপুরের যে টার্ফের কথা যদি একটু না টানি তাহলে একদম ঠিক হবে না ব্যাপারটা। এটা কিন্তু একটা ইনজুরি প্রোন একটা টার্ফ ধরা হয়ে থাকে এবং আমরা কিন্তু দেখেছি পুরো আসর জুড়ে কিন্তু বেশ কিছু প্লেয়ার কিন্তু ইনজুরিতে পড়েছেন। এই যে এই টার্ফে পুরো প্রি সিজনে প্লেয়ারদেরকে খেলানো, এটা আপনার কাছে কি মনে হয় না যে অনেকটা আসলে প্লেয়ারদের জন্য থ্রেটেনিং আর কি? দেখুন, আসলে সবচেয়ে বড় জিনিস, প্রত্যেকটা ক্লাবে কিন্তু প্রফেশনাল স্টাফ আছে, কারণ প্রি সেশন যখন হয় কিন্তু খুব হার্ড ট্রেনিং হয়। তো আমার মনে হয় ক্লাবগুলো ওইভাবে প্রিপারেশন নেওয়া উচিত। যে দলগুলো ধরেন ভালো প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু ইনজুরিতে পড়ছে না। আর আমাদের মাঠ সংকটের ব্যাপার আছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখেন যে এখন নতুন করে সাজানো হচ্ছে, নতুন করে মাঠটা তৈরি করা হচ্ছে। তো আমার মনে হয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি এখন কমলাপুরে যে খেলাটা হচ্ছে, দর্শক কিন্তু আগ্রহের সাথে মাঠে আসছে, যেহেতু ভালো ফুটবল হচ্ছে। হ্যাঁ, ইনজুরি একটা প্রবণতা থাকবেই। খেলা হয়তো আপনার গ্রাসে খেললেও ইনজুরি হতে পারে। দেখেন, ইনজুরি বলে কয়ে আসবে না, তবে প্রিপারেশনটা হলো মেইন। খেলোয়াড়রা যদি তাদের ফিটনেস লেভেলটা, প্রত্যেকটা ক্লাব যদি ওইভাবে ফিটনেস লেভেলটা প্রি সেশনে তৈরি করে দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হবে না। আপনি দেখুন, বসুন্ধরা খেলছে, সাইক, প্রত্যেকটা দলে কিন্তু যে দলগুলোর ভালো প্রিপারেশন হয়নি সেই দলগুলোর খেলোয়াড়রাই ইনজুরিতে পড়ছে। রাইট, আমরা যদি একটু বলি যে বসুন্ধরা কিংসের কথা বলছিলাম, আবাহনীর কথা বলছি, এবং পুলিশ এফসি কিন্তু শেখ রাসেলকে কোয়ার্টার ফাইনালে বিট করে কিন্তু তারা সেমিফাইনাল খেলতে এসেছিল। পুলিশ এফসিকে অনেকটা কিন্তু এবার তকমা লাগানো হয়েছিল জায়ান্ট কিলার হিসাবে। আপনার চোখে এবার যে টিমগুলো হয়েছে, ফরেন রিক্রুটমেন্ট সব দিক থেকে কোন টিমকে আপনি আপনার চোখে আসলে এগিয়ে রাখবেন? দেখুন, ফরেন প্লেয়ারের দিক দিয়ে যদি আমি মনে করি যে 4-5টা দল খুব ভালো ফরেন প্লেয়ার কালেকশন করছে, বিশেষ করে বসুন্ধরা, ঢাকা আবাহনী লিমিটেড,
এবং ইভেন স্বাধীনতার কথা বলবো, আমি কিন্তু প্রত্যেকটা দলে খেলা দেখছি, পুলিশের খেলা দেখেছি। এই 4টা দলের ফরেন খেলোয়াড় আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে। আর বারিধারার কথা যদি বলি, এক মোস্তফার কথা বলবো, অসাধারণ একটা প্লেয়ার। আমার চোখে মনে হয় যে এই দলগুলোর খেলোয়াড়, যে ফরেন কালেকশন আমার কাছে বেটার মনে হয়েছে এবং স্ট্যান্ডার্ড মনে হয়েছে। পাশাপাশি আমি শেখ জামালের কথা বলবো, এখনো হয়তো ওদের দুজন খেলোয়াড়কে মিস করেছে, ওতাবেকের কথা বলবো। তো এই কয়েকটা খেলোয়াড় দেখার মতো। আর আমি শুধু এই জিনিস মানে এটাই বলবো যে ফরেন খেলোয়াড় যদি আমরা ভালো মানের আনি, তাহলে আমাদের লোকাল যে খেলোয়াড়রা তারা কিন্তু ইন্সপিরেশন পাবে, ভালো খেলা উপহার দিতে পারবে। কারণ ফরেন খেলোয়াড়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের খেলোয়াড়দের কিন্তু পারফরমেন্স, তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়। কারণ ভালো মানের খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড় যদি আমাদের ঘরোয়া লিগে আসে, তাহলে আমাদের খেলোয়াড়রা কিছু শিখতে পাবে। আর নিম্নমানের খেলোয়াড়রা যদি খেলে, আমাদের লোকাল খেলোয়াড়রা বসে থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই দুঃখজনক হবে। বিপ্লব ভট্টাচার্য, ঠিক আপনার সুরের বিপরীতে কিন্তু অনেকেই সুর মিলিয়েছেন, অনেকেই কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশের ফুটবল এতটা নিচে নেমে যাচ্ছে, যখন তারা ন্যাশনাল টিমে খেলতে যায় তখন যে স্ট্রাইকার সংকটে পড়ে এবং স্কোরারের অভাব বা ফিনিশারের অভাব যেটা বোধ হয়, যেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হ্যাঁ আমাদের স্কোরার নেই, সেটার বিপক্ষে অনেকেই যুক্তি দাঁড় করান যে সেটা আসলে ফরেন প্লেয়ারদের জন্য, কারণ ফরেন প্লেয়াররা যখন খেলেন তখন লোকাল স্ট্রাইকাররা সুযোগ পান না। আসলে কোনটা আপনার কাছে সঠিক? না না না, এটা অবশ্যই রাইট। কারণ দেখুন, প্রফেশনাল যুগে আমরা ঢুকেছি, তো প্রফেশনাল লিগটাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খেলে আসছি। খেলোয়াড়দের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিতে হবে। আমি যে দলে খেলবো, তবে খেলোয়াড়দেরও উচিত যে আমি কোন দলে মানে থাকলে, কোন দলে খেললে আমি রেগুলার খেলতে পাবো, আমার সুবিধা হবে, সেই জিনিসগুলো কিন্তু খেলোয়াড়দের আগে চিন্তা করতে হবে। আর আরেকটা জিনিস বলি যে আমাদের লোকাল খেলোয়াড়রা বলেন যে গোল করতে পারছে না, ডিউ টু কেন? আমার কাছে মনে হয়েছে রেসপন্সিবিলিটির অভাব খেলোয়াড়দের, কারণ দায়িত্বহীনতা। কারণ কিছু কিছু ম্যাচ আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল ম্যাচে দেখেছি আমাদের জাতীয় দলরা, খেলোয়াড়রা যারা খেলেন স্ট্রাইকিং পজিশনে, খুব কাছ থেকে মিস করে। এই ধরনের মিস যদি করে, তাহলে এটা আমি কি বলবো, হাস্যকর ছাড়া কিছু না। কারণ খেলোয়াড়রা কিন্তু দীর্ঘদিন কিন্তু ভালো লেভেলে খেলছে এবং জাতীয় দলে কিন্তু এখন কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক খেলছে। তো খেলোয়াড়রা যদি এই ম্যাচগুলো থেকে যদি ম্যাচ বাই ম্যাচ যদি স্ট্রাইকাররা যদি প্রুভ করতে না পারে, খেলোয়াড়রা যদি খুব ইজি স্কোর যদি না করতে পারে, তাহলে কিন্তু এটা দায়িত্বটা কার উপর পড়ে? কোচদের উপর না, অবশ্যই খেলোয়াড়দের উপর পড়বে। কারণ খেলোয়াড়কে আমরা দেখেন, লাস্ট 3টা আমাদের যদি টুর্নামেন্ট দেখেন, সাফের আগে 3 জাতি টুর্নামেন্ট নেপালে খেলেছি, সাফ ফুটবল খেলেছি এবং শ্রীলঙ্কায় খেলেছি। আমার কাছে মনে হয়েছে বিশেষ করে লাস্ট দুইটা টুর্নামেন্ট, সাফ এবং শ্রীলঙ্কার যে টুর্নামেন্ট, এখানে খেলোয়াড়দের রেসপন্সিবিলিটির অভাব আমার কাছে মনে হয়েছে, চোখে পড়েছে। এই রেসপন্সিবিলিটির জন্য কিন্তু আমরা ফাইনাল খেলতে পারিনি। আমাদের দল কিন্তু ভালো খেলেছে এবং ফাইনাল খেলার জন্য কি ধরনের খেলোয়াড়দের চিন্তাধারা করতে হবে, খেলোয়াড়দের মানসিকতা হতে হবে, সেই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। খেলোয়াড়রা যদি ফোকাস করে 100% এবং রেসপন্সিবিলিটি নিয়ে খেলে, তাহলে অবভিয়াসলি আমাদের স্ট্রাইকার সংকট বলছি আমরা, এটা একদম বাজে কথা বলছি। কারণ আমাদের এখন খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকটা দলে খেলছে, ভালো মানের খেলোয়াড়ের সাথে খেলছে, কেন তারা স্কোর করতে পারবে না শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া এদের সাথে? এবং সুযোগ কিন্তু তৈরি হচ্ছে, সেই সুযোগটা কিন্তু একেবারেই কাজে লাগাতে পারেন না আমাদের স্ট্রাইকাররা। এবং এই সংকটের জন্য কিন্তু আসলে আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে, আমরা যেটাকে বলে আসলে তীরে এসে তরি ডুবে যাওয়া, এরকম বেশ কিছু ক্লোজ ম্যাচ কিন্তু আমরা দেখেছি, হতাশ হয়েছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। বিপ্লব ভট্টাচার্য, আমরা আবারও আলোচনায় ফিরবো, বরং দর্শকদেরকে একটু দেখে আসতে চাই। আজকে ইন্ডিপেন্ডেন্স কাপের, স্বাধীনতা কাপের দুটো সেমিফাইনাল ছিল, আবাহন এবং সাই স্পোর্টিং, আর আরেকটি ছিল বসুন্ধরা কিংস এবং পুলিশ এফসির মধ্যকার সেই খেলার একটা ম্যাচ রিপোর্ট দেখে আসতে চাই। আমরা কিন্তু দেখি বসুন্ধরা কিংস তার প্রচুর ক্রস জেনারেট করে খেলে দুটা উইং থেকে। একজনের জন্য ছিল শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে টিকে থাকবার লড়াই, আরেকজনের জন্য ছিল আসরের প্রথমবারের মতো ফাইনালে ওঠে চমক দেখানোর। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই সবাইকে থমকে দেয় পুলিশ এফসি। চলতি মৌসুমে জায়ান্ট কিলারের তকমা লাগানো পুলিশ এফসি ম্যাচের 8 মিনিটেই সবাইকে স্তব্ধ করে সেট পিস থেকে লিড আদায় করে নেয়। হেড দিয়ে দলের ব্যবধান 1-0 করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো। এরপর গড়িয়েছে সময়, বেড়েছে দুই দলের আক্রমণ, পাল্টা আক্রমণ। তবে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া বসুন্ধরা কিংস কাঙ্ক্ষিত গোলের দেখা পেতেও খুব একটা সময় নেয়নি। ম্যাচের 30 মিনিটেই বসুন্ধরা ত্রাতা হিসেবে দলকে সমতায় ফেরান ইব্রাহিম।
এরপর নির্ধারিত সময়ে কোনো দল গোল না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেই অতিরিক্ত সময়ের 29 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে কাঙ্ক্ষিত গোল এনে দিয়ে কিংসকে আসরের ফাইনালে ওঠানোর উল্লাসে ভাসায় ইয়াসির আরাফাত। What a goal! Beautiful, brilliant. এদিকে দিনের প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিংকে 2-0 গোলে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে প্রথম দল হিসেবে পা রেখেছে আবাহনী লিমিটেড। আবাহনী ম্যাচে লিড পায় ড্যানিয়েল কলিনড্রেজের দুর্দান্ত এক ফ্রি কিকে। যত বিশেষণ ড্যানিয়েল কলিনড্রেসের। দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন জীবন। এই জয়ে 3 বছর পর কোনো আসরের ফাইনালে পা রাখলো আকাশী নীলা। শেষবার 2018 সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ফাইনালের পথে, স্বপ্নের ফাইনালের পথে। তামিমুর রহমান, নিউজ 24। বিপ্লব ভট্টাচার্য, দেখছিলাম আজকে দুটো সেমিফাইনালের ম্যাচ রেজাল্ট দেখছিলাম, সেখানে একটা কথা না বললেই না, একদম তারকায় ঠাসা বসুন্ধরা কিংসকে এতক্ষণ ম্যাচে আজকে আটকে রেখেছিল পুলিশ এফসি। পুলিশ এফসির ব্যাপারে আপনি কি বলবেন? সামনে মৌসুম শুরু হতে যাচ্ছে, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো টিম কিনা? আমার কাছে যেটা মনে হয়েছে যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো না, তবে লিগে অনেক দলকে ভোগাবে তারা, কারণ ওদের ফরেন কালেকশন গুলো ভালো এবং খেলোয়াড়রা, বিশেষ করে পুলিশ দলের বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে যারা কিন্তু একদম অসাধারণ খেলেছে এই ম্যাচটা। বিশেষ করে আমার কাছে এই ম্যাচটা মনে হচ্ছে এক্সেপশনাল একটা ম্যাচ খেলেছে, এবং শেখ রাসেলের সাথে ম্যাচটা। তো তারা কিন্তু যথেষ্ট প্রেসিং করে খেলেছে, এবং তাদের প্রেসিং এর আসলে মুখে পড়েই কিন্তু বসুন্ধরা কিংস, বা আমরা যদি শেখ রাসেল দেখি, তারা কিন্তু অনেকটা খেয়ে হারিয়ে ফেলেছিল ম্যাচের মধ্যে। দেখুন, এটা আসলে কি এমন একটা এমন টুর্নামেন্টে যে কোনো কিছু হতে পারে, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, কারণ অন টাইমে যদি ভালো পারফরমেন্স করে। তো এখানে বসুন্ধরা কিংস কিন্তু তারা ছক অনুযায়ী খেলছিল, কারণ সুযোগ দেয়নি। বিশেষ করে আপনার একমাত্র রবসন ছাড়া আর কেউ কিন্তু ওইভাবে সুযোগ করে নিতে পারেনি, কারণ এক রবসনে ম্যাচটা বের করে দিয়েছে বসুন্ধরাকে যদি দেখেন, এবং বেশ কিছু আক্রমণ করেছে, এবং সেই আক্রমণগুলো ডিফেন্সিভ লাইনে কিন্তু সব মার খেয়েছে। বিশেষ করে পুলিশের ডিফেন্স লাইন অসাধারণ খেলেছে, অসাধারণ। যেই ম্যাচটা খেলেছে পুলিশ টিম, টোটাল ম্যাচ তারা গোল খাবে না, কাউন্টারে ওরা অ্যাটাক করেছে, এবং সেট পিস থেকে ওরা গোলটা করেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, পুলিশ টিম কিন্তু সামনে যে লিগ আছে এবং ফেডারেশন কাপ আছে, অনেক দলকে ভোগাবে যদি এই ধরনের ফুটবল খেলে ওরা। রাইট, তারা কিন্তু অলরেডি জায়ান্ট কিলার একটা তকমা পেয়ে গেছে, এবং সে আপনার কথার সাথে একমত পোষণ করে বলছি, তারা কিন্তু সামনের মৌসুমে আসলে অনেক বড় দলকে বিপদে ফেলে দিতে পারে। রবসন রবিনোর কথা বলছিলেন, একটু আবাহনীর ম্যাচের দিকে ফিরে যেতে চাই, এবং আবাহনীর ম্যাচে এইবার আবাহনীর চমক ছিল ড্যানিয়েল কলিনড্রেস, যে কিনা আসলে বসুন্ধরা জার্সিতে, বসুন্ধরার বেশিরভাগ শিরোপা জেতার পিছনে আসলে যার কিন্তু অবদান অনেক বেশি। তিনি চলে গিয়েছিলেন, তিনি চলে গিয়ে কিন্তু তিনি আবারও বাংলাদেশ লিগে ফিরে আসলেন, কিন্তু বসুন্ধরা জার্সিতে নয়, বরং আবাহনীর জার্সিতে। অনেকে বলছিল যে আসলে ড্যানিয়েল কলিনড্রেস আগের মতো সেই ধার নেই, সে হয়তো সেরকম পারফর্ম করতে পারবে না, কিন্তু সবাইকে কিন্তু আসলে রং প্রুফ করে এই পুরো স্বাধীনতা কাপে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে, এবং তিনি তার নামের প্রতি সুবিচার করেছেন, এবং তার জন্যই কিন্তু আজকে ও ম্যাচটা কিন্তু বের হয়েছে। রবসন রবিনো এবং ড্যানিয়েল কলিনড্রেস, কাকে এগিয়ে রাখবেন, বা আপনি কিভাবে আসলে দুজনের তুলনা করবেন? দুজন দুই ধরনের খেলোয়াড়। স্কোরার যদি বলতে আমি অবশ্যই কলিনড্রেসের কথা বলবো, অসাধারণ একজন খেলোয়াড়। আর দেখুন, মোস্ট প্রফেশনাল খেলোয়াড়, ওয়ার্ল্ড কাপ খেলা খেলোয়াড়, তার অভিজ্ঞতা অনেক, এবং সে চ্যালেঞ্জ নিতে এসেছে বাংলাদেশে, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমরা দুর্দান্ত একটা ফাইনাল দেখতে পাবো আবাহনী এবং বসুন্ধরা কিংসের। এবং ব্রাজিলিয়ানদের যে খেলা, যে দুই দলে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ার আছে, তো দুই দলের খেলোয়াড়দের একটা ধ্রুপদী ম্যাচ দেখতে পাবো আবাহনী এবং বসুন্ধরা কিংস। আর আজকে যে ম্যাচটা হয়েছে, সত্যি কথা যে আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পর আমাদের দর্শকরা উপভোগ করেছে, এবং দর্শকরা মাঠে এসেছে। অসাধারণ একটা আমেজ তৈরি হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে, যারা খেলা দেখেছেন। আর যারা দেখতে পারেননি, তারা অনেকদিন পর অনেক ভালো একটা ফুটবল মিস করেছেন। তো আমি আশা করব যে ফাইনালে পুরো গ্যালারি কমপ্লিট থাকবে, বাংলাদেশের মানুষ আবার ফিরে যাবে সেই 90 দশকে, যে দর্শকের যে খরা ছিল সেটা কেটেছে ডিউ টু ভালো ফুটবলের জন্য, ভালো খেলোয়াড়ের পারফরমেন্সের জন্য। তো আমার আশা যে আমরা অসাধারণ একটা ম্যাচ দেখবো কলিনড্রেস এবং রবসন রবিনোর। বিপ্লব ভট্টাচার্য, আমরা যদি আসলে বলি যে আগে ছিল চিরশত্রু ছিল আবাহনী এবং মোহামেডান, সেই খেলার গল্প আমরা অনেক শুনেছি, খেলার দেখার সে সৌভাগ্য হয়নি আমাদেরও। আসলে জন্মের আগেই সেই সময়কার সোনালী যুগ বলা হতো ফুটবলের, সেই যুগটা কিন্তু চলে গেছে। আমরা কিন্তু সেই যুগটা এখন পর্যন্ত
দেখছি স্ট্রাগল করছে, ফুটবল আস্তে আস্তে ফিরে আসছে, কিন্তু সেই আবাহনী মোহামেডানের জায়গাটা এখন অনেকটা কিন্তু শিফট হয়ে ডাইভার্ট হয়ে চলে এসেছে বসুন্ধরা কিংস এবং আবাহনীর মধ্যে। যখনই ম্যাচ হয় একটা টান টান উত্তেজনা কাজ করে এবং ঐতিহ্যবাহী মোহামেডান কিন্তু এবারও বাদ পড়ে গেছে। সেখানে আমরা যদি একটু টেকনিক্যাল ব্যাপারে যদি একটু আসতে চাই, আমি আপনাকে প্রথমে প্রশ্ন করেছিলাম কলিন্দ্রেস এবং রবসনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন, কারণ এরা কিন্তু আসলে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস এবং আবাহনী দুইটাই শক্তিশালী দল, আপনি কাকে টেকনিক্যাল দিক থেকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন, এবং কার মুখোমুখি আপনি বেস্ট প্লেয়ার কাদেরকে দেখেন, কারা আসলে গেম চেঞ্জার হিসেবে প্রুফ করতে পারে? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আবাহনী টিমে দুজন খেলোয়াড় আছে, এক কলিন্দ্রেস, আরেকজন মিডফিল্ডে খেলে ওদের যে ক্যাপ্টেন ব্রাজিলিয়ান, তো অসাধারণ খেলোয়াড় দুজন। আর পাশাপাশি বসুন্ধরা কিংস এর কথা যদি বলি, রবসন, রবিনো, ফার্নান্ডিনো, এই দুইটা খেলোয়াড়ের উপর সবার চোখ থাকবে। এই দুজনে কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিবে, কারণ দু দলের যদি খেলোয়াড়ের কম্পেয়ার করেন আপনি দু দলের, আমার কাছে যেটা মনে হয় যে বসুন্ধরা কিংস এর খেলোয়াড় এবং বেঞ্চ, সাইড বেঞ্চ যেটা বলে, এক্সট্রা যে খেলোয়াড় আছে সেদিক দিয়ে কিন্তু বসুন্ধরা এগিয়ে থাকবে। আমার কাছে মনে হয় যে আবাহনী সাইড বেঞ্চটা আমার কাছে ওরকম পরিপূর্ণ মনে হয় না, কারণ আমি প্রত্যেকটা দলের খেলা দেখেছি এবং প্রত্যেকটা দলের সাইড বেঞ্চে যারা, একটা দলের কিন্তু শক্তি কিন্তু সাইড বেঞ্চ, হ্যাঁ, যারা চেঞ্জিং এ নেমে খেলা ঘুরিয়ে দিতে পারে। তো সে দল যদি আমি বলি যে বসুন্ধরা কিংস অবভিয়াসলি, আর পাশাপাশি বলি যে 90 মিনিটে যদি খেলা শেষ হয় তবে দু দলকে কিন্তু অনেক যে সুযোগগুলো পাবে, যারা সুযোগ পাবে, তারা যারা কাজে লাগাতে পারবে তারাই ম্যাচ বের করতে পারবে। এখানে এক্সট্রা যদি চোখ থাকে কলিন্দ্রেস এবং রবসন, রবিনোর দিকে থাকবে, এবং পাশাপাশি আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন যে আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, অসাধারণ একজন খেলোয়াড় ব্রাজিলিয়ান, তো ওই দুজনে কিন্তু খেলা টোটালি চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে আবাহনী লিমিটেড। তো এদিক দিয়ে আপনি যেটা বলেছেন কাকে এগিয়ে রাখবো, দেখুন কলিন্দ্রেস এক টাইপের ফুটবল খেলে আর রবসন, রবিনো আরেক টাইপের ফুটবল খেলে, দুজনের জায়গায় দুজনের সেরা, দুজনের জায়গায় অবশ্যই দুজন সেরা, কিন্তু আমরা যদি ম্যাচগুলো একটু দেখি আমরা খুব ক্লিয়ারলি কিন্তু দেখতে পাই এই দুজনই কিন্তু আসলে সবচেয়ে বেশি অবদান রাখেন এবং তারা কিন্তু গেম চেঞ্জার হিসেবে প্রুভেন হয়ে এসেছেন এই পর্যন্ত। আজকেও কিন্তু দেখেছি কলিন্দ্রেসের একটা কিক থেকেই কিন্তু হেডারে গোল করে আবাহনী। এবং আমরা যদি বলি যে আসলে শিরোপা অনেক বিগত 3 বছর পর আবাহনী কিন্তু ফাইনালে উঠেছে, তাদের মধ্যে কিন্তু সেই আক্রোশটা থাকবে, এবং বসুন্ধরা কিংস কিন্তু এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো নিশ্চয়ই ম্যাচটা সেরকম হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিপ্লব ভট্টাচার্য, দেখুন আমার কাছে যেটা মনে হয় যে বসুন্ধরাকে যদি চ্যাম্পিয়ন হতে হয় কলিন্দ্রেসের সেট পিস ব্লক করতে হবে। কলিন্দ্রেসের যে সেট পিস, সেই সেট পিসটা কিন্তু ডেঞ্জারাস। তো আর পাশাপাশি আমার কাছে মনে হয় যে আবাহনী লিমিটেডকে যদি ম্যাচ জিততে হয় স্টপ করতে হবে আপনার রবসন, রবিনোকে, কারণ রবসন, রবিনো যে কোনো কিছু করে দিতে পারে একটা খেলা, কারণ টোটাল ম্যাচ মেকার যদি বলি রবসন, রবিনো, দু দলের কম্পেয়ারে একমাত্র কলিন্দ্রেস কিন্তু সারা মাঠ ধরে খেলে না, সে কিন্তু সেট পিস গুলো কাজে লাগানোর চেষ্টা করে, তাকে কিন্তু সেই সুযোগটা দিলে সে করবে। কিন্তু এর বাইরে যদি টোটাল আপনি ম্যাচ আমি প্লেয়ার নিয়ে কথা বলি তাহলে অবশ্যই রবসন, রবিনোকে আমি এগিয়ে রাখবো। সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে, সে ধরনের একজন খেলোয়াড়। রাইট। বিপ্লব ভট্টাচার্য, আপনি আমাদের সঙ্গে আসবেন, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। কথা হচ্ছে স্বাধীনতা কাপ নিয়ে, এবং আজকে আমাদের অতিথি হিসাবে জুম প্ল্যাটফর্মে যুক্ত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। বিপ্লব ভট্টাচার্য, ঠিক বিরতিতে যাওয়ার আগে স্বাধীনতা কাপের সেমিফাইনাল, ফাইনালে কি হতে পারে সেই ব্যাপারে কথা বলছিলাম। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি খেলোয়াড় জীবন শেষ করার পর কিন্তু কোচিংয়ে এসেছেন, এবং কোচিংয়ে আসার পর বাংলাদেশের তিনটি দল, বয়সভিত্তিক দল, এখন আপনি আন্ডার 17 একাডেমিক দলের সাথে আছেন। কিছুদিন আগে কিন্তু আপনি নারী জাতীয় দলের সঙ্গে ছিলেন, এবং তার আগে কিন্তু আপনি পুরুষ জাতীয় দলের সঙ্গেও ছিলেন। এই যে আপনার অভিজ্ঞতা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি আসলে বাংলাদেশের ফুটবলটা কোন দিকে যাচ্ছে, এবং আপনি যেহেতু এই সেক্টরে কাজ করছেন আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি নারী দলের সাথে ছিলাম লাস্ট ট্যুরে উজবেকিস্তানে, যেটা হলো এশিয়ান কাপ, উইমেন্স এশিয়া কাপ। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য। দেখুন আমাদের সময়টা যদি বলি, এখনের খেলোয়াড়দেরকে আমি অবশ্যই বলবো যে ওরা সোনার চামচ নিয়ে মুখে জন্মিয়েছে বলেই কিন্তু ওরা এত কিছু পাচ্ছে।
দেখুন আমাদের সময় আমরা দলবদলের জন্য কিন্তু হাহাকার করতাম, প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ঠিক মতো হতো না। 2008-এর পর সালাউদ্দিন ভাই যখন প্রেসিডেন্ট হিসাবে আসে বাংলাদেশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয়, তারপর থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না বাংলাদেশের ফুটবল লিগ বন্ধ হচ্ছে, ঘরোয়া লিগ। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো যে আমি নারী দলের সাথে ছিলাম লাস্ট ট্যুরে। তো এর আগে করোনাকালীন যখন করোনা শুরু হয়, এরপরে এই নারী দলের খেলোয়াড়দেরকে আবাসিক ক্যাম্পে উঠিয়ে দীর্ঘদিন প্রায় 1.5 বছরের মতো কন্টিনিউয়াস ট্রেনিং এ রেখেছে। তো এরপরে আমাদের যুব দলগুলোর কথা বলবো। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, দেখুন আমরা যখন বাইরে থাকি অনেক অনেক কথা বলে, আমি স্পেশালি আমি আমার কথা বলবো, আমি যখন দায়িত্ব নিয়ে 1 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি, ফুটবল ফেডারেশন আমাকে যখন যেখানে পাঠাতে সেখানে আমি কাজ করছি, কারণ আমি প্রফেশনাল। আমাকে স্যালারি দেয়, মাসে একটা যে সুযোগ সুবিধা দেয়, সেই সুযোগ সুবিধা আমি সর্বোচ্চভাবে আমি পরিশ্রমের মাধ্যমে নিতে চাই। এখানে এসেছি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে যে একজন প্রেসিডেন্ট, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, কিন্তু উনি সবাইকে দায়িত্ব আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছেন, কে কি দায়িত্ব নিবে। তো উনি জাতীয় দলের ব্যাপারে যখন আমাকে কিছুদিন আগেও দেখেছেন, উনি বিশ্বাস করবেন না, উনি আমাকে ডেকে বলেছে, বিপ্লব দেখো এই যে শ্রীলঙ্কায় আমরা কেন হারলাম, উনি এত মানে মন খারাপ হয়ে বসে আমার সাথে অনেকক্ষণ কথা বলেছেন একজন প্রেসিডেন্ট। তো আমি শুধু একটাই বললাম যে স্যার, রেসপন্সিবিলিটির অভাব আমাদের খেলোয়াড়দের। দেখুন আজকে আমাদের ফুটবলারদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কোচিং স্টাফ থেকে শুরু করে সর্বোচ্চ সুযোগ সুবিধা 5 স্টার হোটেলে রেখে রাখছে খেলোয়াড়দের কিন্তু গিভ এন্ড টেক, যেটা বলে যে কিছু দায়িত্ব থাকে যে দেশকেও দেওয়ার। দেখুন আমাদের সময় আমরা অনেক কিছু পাইনি, বর্তমানে খেলোয়াড়রা কিন্তু অনেকে 1 কোটি টাকার মতো পাচ্ছে ইয়ারলি। তো এই সুযোগগুলো কোত্থেকে আসছে? ফুটবল ফেডারেশন কিন্তু পুল প্রথা উদ্যোগ করে দিয়েছে, পুল প্রথা রাখেনি, খেলোয়াড়দেরকে মুক্ত করে দিয়েছে। এরপরেও যদি খেলোয়াড়রা জাতীয় দলকে না দিতে পারে, এর ব্যর্থতা কার? আপনি বলুন যে শুধু আপনার না, আমাদের সারা বাংলাদেশের মানুষের কিন্তু জিনিসগুলো ভাবা উচিত। আমরা কোনো কিছু হলেই আমরা ফেডারেশনকে দায়ী করছি, প্রেসিডেন্টকে দায়ী করছি। দেখুন দায়ীটা করবেন তাদের, যে খেলার মাঠে এত সুযোগ। আমরা শ্রীলঙ্কা যে টুর্নামেন্ট হয়েছে কিছুদিন আগেও, 70 মিনিট একটা দল, শ্রীলঙ্কার মতো দল 10 জন নিয়ে খেলেছে, সেখানে আমরা ড্র করতে পারিনি। কার দায়িত্ব পড়ে এটা? খেলোয়াড়দের অবশ্যই রেসপন্সিবিলিটির অভাব আমার কাছে মনে হয়েছে। তো খেলোয়াড়, আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের ক্লাবগুলো অনেক টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন। দেখুন বসুন্ধরা কিংস কিছু তরুণ খেলোয়াড় উঠাচ্ছে, একাডেমি করছে, সাইপ্রাস স্পোর্টিং ক্লাব একাডেমি করছে। আজকে আমি বিপ্লব থেকে উঠে এসেছি, আবাহনী লিমিটেডের মতো টিম থেকে উঠে এসেছি, যখন তরুণ খেলোয়াড় ফাইন্ড আউট করে বের করেছে। তো এখন ক্লাবগুলোর উচিত, আমরা প্রফেশনাল যুগে এসেছি, প্রত্যেকটা ক্লাবের একাডেমি থাকা উচিত, প্রত্যেকটা ক্লাব খেলোয়াড় তৈরি করবে। জাতীয় দল, ফুটবল ফেডারেশন কিন্তু খেলোয়াড় তৈরি করে না, খেলোয়াড় তৈরি করে ক্লাব। জাতীয় দলকে খেলোয়াড় উপহার দেবে ক্লাব, প্রত্যেকটা দেশের, পৃথিবীর কোথাও নেই। তো আমার মনে হয় যে খেলোয়াড়দের প্রত্যেকটা ক্লাবের উচিত এখন ফেডারেশনের পাশাপাশি, ফেডারেশন হয়তো সহযোগিতা করবে, কিন্তু ক্লাবগুলোকে এগিয়ে আসা উচিত তাদের একাডেমি গুলো তৈরি করতে। একাডেমি যত বেশি তৈরি করবে, তত আমাদের আগামী দিনের প্লেয়ার বের হবে, আগামী দিনের প্লেয়ার পাবো। আর বিপ্লব পাশাপাশি ভট্টাচার্য, আমরা যদি একটু এফসি লাইসেন্সের দিকে তাকাই, বাংলাদেশ থেকে কেবল মাত্র 2টি ক্লাব এই পর্যন্ত লাইসেন্সিং করতে পেরেছে এবং বাকি ক্লাবগুলো লাইসেন্সিং করতে পারেনি। এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় ব্যর্থতা। এবং আমরা যদি একটু ভুটানের দিকে তাকাই, শ্রীলঙ্কার দিকে তাকাই, নেপালের দিকে তাকাই, আমি ইন্ডিয়ার কথা বাদ দিচ্ছি, আমি এই দেশগুলোর দিকে যদি তাকাই, তাদেরও কিন্তু বেশ কিছু ক্লাব কিন্তু লাইসেন্সিং করতে পেরেছে, সেখানে বাংলাদেশে সেই লাইসেন্সিং করতে পারছে না। এইটার দায়বদ্ধতা কি ফুটবল ফেডারেশনের উপরে বর্তায় কিনা? কারণ ফুটবল ফেডারেশন কি কোথাও ব্যর্থ হচ্ছে কিনা তাদেরকে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করানোর? জি, থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলেছেন, দেখুন প্রফেশনাল যুগে প্রফেশনাল ক্লাব লাইসেন্সিং করবে, ক্লাবের দায়িত্ব, ক্লাবের ম্যানেজমেন্ট সেটা ঠিক করবে, ফুটবল ফেডারেশনের দায়িত্ব না। কারণ এএফসি যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অবভিয়াসলি ক্লাব। তাহলে ফুটবল ফেডারেশন কোনো ইনিশিয়েটিভস বা কোনো স্ট্রিক্ট কোনো স্টেপ নিচ্ছে না কেন, যে যারা লাইসেন্সিং করতে পারবে না তাদেরকে একদম লিগ থেকে বাদ দিয়ে দেওয়া বা তাদেরকে ড্রপ করা, এরকম কোনো ডেফিনেটলি এরকম কোনো স্টেপ কিন্তু ফুটবল ফেডারেশনকে নিতে হবে? এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই এএফসির বা গাইডলাইনে। হ্যাঁ, মানে আমার যতটুকু ধারণা আর কি, আমার কাছে মনে হয়, দেখুন আমি দীর্ঘদিন কিন্তু খেলেছি হ্যাঁ প্রফেশনাল ক্লাবগুলোতে। আবাহনী লিমিটেড, যখন আমি আবাহনী লিমিটেডে খেলি তখন থেকে কিন্তু তারা
ক্লাব লাইসেন্সিং করেছে, সেটা আমার মনে হচ্ছে এএফসি ক্লাব কাপ যেটা খেলেছে, তখন আমি আবাহনীতে খেলি। তো আবাহনী লিমিটেড যদি এত বছর আগে করতে পারে, পাশাপাশি বসুন্ধরা এসে কিন্তু করে ফেলেছে, পাশাপাশি অন্য ক্লাবগুলো কেন করছে না? তাদের প্রফেশনাল স্টাফ দিচ্ছে, ফরেন রিক্রুট কোচ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কেন, কিসের অভাব? তাহলে এটা কেন করবে না? এটা ফুটবল অবশ্যই ফেডারেশনের এখানে দুঃখজনক। কোনো এটা দায়বদ্ধতা নেই বলছেন? না না, অবভিয়াসলি না। ক্লাবকে কিন্তু ফেডারেশন অলরেডি গাইডলাইন দিয়ে দিয়েছে আপনারা কিভাবে চলবেন। দেখুন, আমি শুধু একটা কথা বলবো যে আমাদের প্রত্যেকটা ক্লাবের কিন্তু গাইডলাইন দেওয়া আছে, আপনার উইমেন্স টিম থাকতে হবে, এজ লেভেলের টিম থাকতে হবে। কয়টা ক্লাব মানছে? কয়টা ক্লাব করছে? এখানে আমার কাছে এখন এফসি আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস মনে করছি, দেখুন এখন কিন্তু আমরা কিন্তু মোস্ট প্রফেশনাল যুগে এসেছি। ক্লাব কিন্তু এই যে ফুটবল কিন্তু এখন একটা ব্র্যান্ড, ফুটবলটাকে কিন্তু আপনি যদি কমার্শিয়াল চিন্তা না করেন, কখনোই ফুটবল ডেভেলপ হবে না। তো ক্লাবগুলো যখন আপনার প্রফেশনাল খেলছে, এখন আমার কাছে আরো মনে হচ্ছে যে কিছু কিছু ক্লাব আছে, বেশ কিছু ক্লাব আছে এই ক্রাইটেরিয়া গুলো মানছে না। সব ক্লাবকে কিন্তু একটা জবাব দিয়ে তার আন্ডারে আনা উচিত। আমি মনে করি যে এই দায়িত্বগুলো যদি না হয়, আমরা কিন্তু এফসির কাছে ছোট হয়ে যাব। ক্লাবগুলো খেলবে, অনেক ক্লাবের কিন্তু ইচ্ছা আছে যে আমরা এফসি কাপ খেলি, তাহলে ওরা ক্রাইটেরিয়া ফলো করছে না, কেন ওরা লাইসেন্সিং করছে না? আমি মনে করি যে ক্লাবগুলোকে এই জিনিসের দিকে এই অ্যাকাউন্টেবিলিটিটা কার কাছে? বিপ্লব ভট্টাচার্য একটু যদি ক্লিয়ার করে বলেন যে ফুটবল ফেডারেশন যদি এই দায়িত্ব না নিয়ে থাকে, ফুটবল ফেডারেশনের যদি কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে যারা লাইসেন্সিং করছে না এই ক্লাবগুলোর দায়বদ্ধতা তাহলে কে নিবে? এফসি নিবে? দেখুন, না এফসি নিবে কেন? কারণ ক্লাবগুলোকে এফসি তো অবভিয়াসলি ধরেন সব ক্লাবকে কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে, তোমরা আবেদন করো, তোমরা ফুলফিল করো। প্রফেশনালিজম কাকে বলে? দেখুন, বসুন্ধরা যখন এসেছে প্রথমে কিন্তু ওরাও কিন্তু করেনি, তারা যখন গাইডলাইনটা পেয়েছে সেই গাইডলাইন ফলো করেছে। তো এই জিনিসগুলো ক্লাবগুলো কেন করছে না? কি কারণে করছে এই না? দায়বদ্ধতাটা আসলে এই জবাবদিহিতাটা কার কাছে করবে? ক্লাবগুলো কার আন্ডারে খেলছে? হ্যাঁ, ফেডারেশনে অবশ্যই, ফেডারেশন আমি এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, ফুটবল ফেডারেশন অলরেডি প্রত্যেকবারে প্রত্যেকটি ক্লাব কিন্তু চিঠি ইস্যু করছে যে আপনারা গাইডলাইন মানুন, গাইডলাইন অনুযায়ী লাইসেন্সিং গুলো করুন। তো আমার মনে হয় যে ক্লাবগুলোকে অবশ্যই এই জিনিসগুলোর দিকে ফোকাস করা উচিত। পাশাপাশি আমি বলবো যে ক্লাবগুলো তাদের একাডেমির কথা বলবো, বিশেষ করে দেখুন আমরা কিন্তু ফুটবলে যে আমাদের মানুষের ক্রেজ, আজকে যদি দর্শক দেখেন, এই দর্শকগুলো এতগুলো দর্শক এসেছে ভালো ফুটবল হয়েছে বলে। তো আমরা ফিউচার ফুটবল, আমাদের যদি ন্যাশনাল টিম যদি ভালো রেজাল্ট করে, জয় উপহার দিতে পারে, আমাদের দর্শক কিন্তু জায়গা হবে না। আমাদের দর্শক কিন্তু এখনো ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তার প্রমাণ কিন্তু এখনো আছে। ভালো ফুটবল হলে অবশ্যই মাঠে আসে। তো আমার কাছে যেটা মনে হয় যে ক্লাবগুলোকে দায়িত্ব নিয়ে করা উচিত, এবং পাশাপাশি আমি যদি যেমন বসুন্ধরা এসেছে, সাইপি স্পোর্টিং এসেছে, আরো কিছু কর্পোরেট হাউসকে প্রফেশনাল ফুটবলে আনা উচিত, এবং ইন্ডিয়ান আইএসএল এর মতো যদি আমরা যদি ক্লাবগুলোকে ওই ধরনের মানের প্লেয়ার খেলোয়াড় এনে যদি বাংলাদেশে ঘরোয়া লিগগুলো অবকাঠামো আরো স্ট্রং করে, আমাদের দেশের ফুটবল পিছিয়ে থাকবে না। ক্লাবগুলোকে Definitely. ফুটবল ফেডারেশন শুধু নির্দেশনা দিতে পারবে, পথ দেখাতে পারবে, দায়িত্ব কিন্তু ক্লাবের অনেক। ক্লাবের দায়িত্ব থাকলেও সেই দায়িত্বটা কিন্তু গার্ডিয়ান যেটাকে বলা হয়, অভিভাবক কিন্তু ফুটবল ফেডারেশনে, এবং সেই দায়বদ্ধতা কিন্তু তাদের উপর কিছুটা হলেও বর্তায়। কারণ আমি আমার ক্লাবগুলো যখন মানছে না, তাদেরকে কিভাবে আমি মানাবো, তাদেরকে আমি কিভাবে এফসির আন্ডারে লাইসেন্সিং করাবো, এই দায়িত্বটা কিন্তু আসলে ফুটবল ফেডারেশনকে নিতে হবে। বিপ্লব ভট্টাচার্য, আপনি মানুন কিংবা না মানুন, এই আলোচনায় আবার ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আবার আলোচনায় ফিরবো। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল। সঙ্গে আছে পিঙ্কি সানা এবং আমার সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। কথা বলছি তার সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। বিপ্লব ভট্টাচার্য, বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, ক্লাব লাইসেন্সিং এর কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে আসলে সব দায়ভারগুলো ক্লাবগুলোর, ফুটবল ফেডারেশনের তেমন কোনো দায়ভার নেই। আসলেই কি তাই? আমি বলেছিলাম আলোচনায় আবার ফিরবো। দেখুন, আসলে আমি আবারও বলছি, দেখুন প্রফেশনাল যুগে প্রত্যেকটা ক্লাবকে কিন্তু যখন ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য সবকিছু দিয়ে দেওয়া হয়, তখন অবভিয়াসলি তাদের দায়িত্ব পড়ে। কারণ ফেডারেশন থেকে দিক নির্দেশনা, গাইডলাইন, এভরিথিং দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাবকে যে লাইসেন্সিং কিভাবে করবে। আচ্ছা, আপনি শুধু এদিকে খেয়াল করুন, প্রত্যেকটা ক্লাব কিন্তু চেষ্টা করছে বিদেশি রিক্রুট প্লেয়ার আনতে, কোচ আনতে, কিন্তু তাদের ফ্যাসিলিটিস গুলো কি ঠিক মতো তারা করছে?
ফ্যাসিলিটিস গুলো তৈরি করছে আগে। আমি বরং তাদের আপনার নিজস্ব কাছে কোনো- একটু জানতে চাচ্ছি যে ক্লাবগুলো করছে না, তারা ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া যদি আমি একটু তুলে ধরি, সেটা হচ্ছে প্রতিটি ক্লাবের বয়সভিত্তিক দলও থাকতে হবে এবং নারী দল থাকতে Women's হবে। team, নারী দল আমরা থাকতে যদি হবে। নারী লিগের দিকে তাকাই, নারী লিগে কিন্তু একদম প্রিমিয়ার লিগের মধ্যে কোনো দল খেলছে না। বসুন্ধরা কিংস একমাত্র প্রিমিয়ার লিগের টিম যারা প্রথম থেকে কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে আসছে, তারা কিন্তু নারী দল খেলছে এবং লিগের মান নিয়ে কিন্তু বাকিরা খুব অনেক কথা উঠছে, অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। লিগের মান এমন কেন? বসুন্ধরা কিংস একচেটিয়াভাবে জিতছে। একচেটিয়াভাবে কেন জিতছে বসুন্ধরা কিংস? অন্য দলগুলো নেই কেন? এই যে অন্য দলগুলো নেই, অন্য দলগুলোকে লিগে আনার দায়িত্বটা বিপ্লব ভট্টাচার্য, আপনার কাছে আমি জানতে চাচ্ছি কার? দেখুন, ফেডারেশন কিন্তু প্রত্যেকটা ক্লাবকে সুযোগ করে দিয়েছে অংশগ্রহণ করার জন্য। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় যে নারী দলের খেলোয়াড়ের লিমিটেশন আছে। বসুন্ধরা কিংস কিন্তু একচেটিয়া প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়েছে জাতীয় দলের, যার জন্য কিন্তু অন্য দলগুলো করতে পারছে না। অন্য দেখুন, দলগুলো এখানে কেন সেই প্লেয়ারদেরকে নিচ্ছে না? আমি সেটাই বলছি যে এই জিনিসটা দেখুন, আমাদের দেশে যদি নারী দলের আপনি খেলোয়াড়ের সংখ্যা দেখেন, হায়েস্ট 30 জনের বেশি আপনি খুঁজে পাবেন না যে একটা স্ট্যান্ডার্ডে খেলার। তো এর মধ্যে যদি 15 জনে বসুন্ধরা কিংস বা 20 জনে বসুন্ধরা কিংসে থাকে, তাহলে বাকি 10 জন যদি কিভাবে সম্ভব? তো আমার মনে হয় যে নারী দলের ব্যাপারে শুধু আমার কাছে আমি যদি একজন সাবেক খেলোয়াড় হিসাবে চিন্তা করি যে আমার যখন এই ধরনের ক্রাইটেরিয়া, এই ধরনের প্লেয়ার থাকবে, তাহলে অবভিয়াসলি আমি পুল করে দেব যে পুলের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় যারা আছে 5 জনের বেশি এক দলে খেলতে পারবে না। তখন দেখেন লিগের কাঠামো চেঞ্জ হবে এবং পাশাপাশি নারী দলের প্রত্যেকটা ক্লাবকে 2 জন করে ফরেন খেলোয়াড় অ্যালাউ করে দেবে। এখানে কিন্তু খেলার স্ট্যান্ডার্ড বাড়বে, ক্লাবগুলো শক্তিমত্তা পরিচয় দেবে, প্রত্যেকটা ক্লাবকে থাকবে। এই ধরনের চিন্তাধারা করা উচিত। তাহলে আমার মনে হয় যে আমাদের নারী ফুটবল লিগটা আরো জমজমাট হবে। আপনি বললেন যে নারী ফুটবল লিগে আসলে পুল করে দেওয়া উচিত এবং ফরেন যেভাবে আসলে প্রিমিয়ার লিগ ছেলেদের লিগগুলো চলছে সেভাবে আসলে ফরেন রিক্রুটমেন্ট আনা উচিত এবং লিগ এতে মান বাড়বে, নিঃসন্দেহে এই মানগুলো বাড়বে। কিন্তু এই যে নারী দলের পাশাপাশি কিন্তু এই যে দেখেন মোহামেডান, আবুয়ানি এই দলগুলো করছে না, এরা কিন্তু আসা উচিত। মোহামেডান, আবুয়ানি, শেখ রাসেল, শেখ জামালের মতো দল যদি নারী দলে আসে এবং কর্পোরেট টিম যদি আরো আসে, অনেক কর্পোরেট আছে, হাউস আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে অবভিয়াসলি জমজমাট একটা নারী। আমি আবারও সেম প্রশ্নে যাচ্ছি বিপ্লব ভট্টাচার্য, এটা পুরো বাংলাদেশ চাচ্ছে এবং আমি যতটুকু জানি বসুন্ধরা কিংস থেকে শুরু করে প্রতিটা সবাই চায় যে আসলে নারী লিগ অনেক জমজমাট হোক, প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হোক এবং লিগের কাঠামো বাড়ুক, তারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, নারী আরো খেলোয়াড় বের হোক। এই যে অন্য দলগুলো কেন আসছে না, এই দায়ভারটা কার? আমি বারবার আসলে এই প্রশ্নটাই আপনার কাছে জানতে চাচ্ছি, কেন অন্য দলগুলো নারী দলের পিছনে ইনভেস্ট করতে চাচ্ছে না? দেখুন, এই প্রশ্নটা যদি আপনার করতে হয় তাহলে অবভিয়াসলি আমাদের যারা ম্যানেজমেন্টে থাকেন, যারা ফেডারেশন আছেন, ওনারা ভালো বুঝবেন। কারণ আমি একটা কথা বলবো, আমার দায়িত্ব হলো কোচিং করানো, আমার দায়িত্ব কিন্তু এই জিনিসগুলো ফাইন্ড আউট করা না। আমাকে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বিপ্লব ভাই, গোলকিপার, ফিউচার গোলকিপার আপনি কি তৈরি করছেন আপনি এখন জাতীয় দলের সাথে, সেই কথা বললে আমি বলে দিতে পারবো, কিন্তু আমার দায়িত্ব হলো এই জিনিসটা ফলো করা। তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আপনারা যারা জার্নালিস্ট আছেন, আপনারা ফেডারেশনকে করুন যে আপনারা কি গাইডলাইন দিচ্ছেন, ফিউচারে কি ক্লাবগুলোকে কিভাবে, নারী লিগটা কিভাবে হবে, এই জিনিসগুলো ওনাদেরকে জিজ্ঞাসা করুন, আমার মনে হয় বেটার হবে। আমি যেটা বুঝি, আমি যে লাইনে মানে এক্সপার্ট, সেটা নিয়ে আমি বলতে পারবো। না, ডেফিনেটলি আসলে এই জবাবদিহিতা কিন্তু আপনার কাছে নয়, যেহেতু আলোচনা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে আসলে সব দায়ভারগুলো আসলে আপনি ফেডারেশনের থেকে এনে আসলে ক্লাবগুলোর দিকে দিয়ে দিচ্ছেন। ডেফিনেটলি ক্লাবগুলোর দায়ভার অনেক বেশি। না, আমি দায়ভার কিন্তু ডাইরেক্ট ক্লাবকে দিচ্ছি না। আমি বলছি যে ক্লাবগুলো যদি তাদের ওয়েতে ফরেন প্লেয়ার ভালো ভালো কালেকশন করতে পারে, তাহলে কেন আমি লাইসেন্সিং করব না? আমি তো জানি আমি যদি চ্যাম্পিয়ন বা রানার আপ হই, কোনো না কোনো ভাবে এফসির খেলা খেলতে হবে। অবভিয়াসলি আমাকে গাইডলাইন মানতে হবে, ক্রাইটেরিয়া মানতে হবে এবং আমার সেই ক্রাইটেরিয়া তারা যদি না মানে তাহলে তাদের এগেইনস্টে আসলে অ্যাকশন কিন্তু ফুটবল ফেডারেশনকে নিতে হবে। জরিমানার আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ দেখুন, এই ব্যাপারটা আসলে শুনতে চাচ্ছিলাম, এই জিনিসগুলো আনা উচিত। একটা লাইন দেখুন, এখন কিন্তু ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে, প্রফেশনাল যুগে আমরা পা দিয়েছি, সবকিছুতে প্রফেশনালিজম থাকা উচিত। তো ক্লাবগুলো দেখুন, ক্লাবগুলোর জন্য আমাদের
সত্যি আমাদের ফেডারেশন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে ক্লাবগুলোকে সহযোগিতা করার জন্য। ক্লাবগুলোরও উচিত ফেডারেশনকে সহযোগিতা করা, তাহলে Definitely. কিন্তু আমাদের দেশের ফুটবল এগিয়ে যাবে। ডেফিনেটলি আসলে প্লেয়ার তৈরি করার দায়িত্ব কিন্তু ফুটবল ফেডারেশনের না, পুরো দুনিয়াতেই কিন্তু প্লেয়ার তৈরি করে থাকে ক্লাবগুলো, এবং ক্লাবের Obviously, দায়িত্ব obviously. কিন্তু অনেক বেশি বাংলাদেশের ফুটবলে। অবশ্যই। কিন্তু তারাই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারে, তাদেরকে কিন্তু ফেডারেশনকে হেল্প করতে হবে, এবং ফেডারেশনকেও কিন্তু তাদেরকে হ্যাঁ, obviously। প্রশ্নবিদ্ধ আসলে যে আপনি যেটা জবাবদিহিতার কথা বলছিলেন সেই জায়গাটায় কিন্তু আনতে হবে যে তারা কেন লাইসেন্সিং করতে ব্যর্থ হচ্ছে। এই ব্যাপারটাই আসলে একটু জানতে চাচ্ছিলাম। বিপ্লব ভট্টাচার্য, আজকে একদম সময় নেই, শেষ করতে হচ্ছে এখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার। দর্শক, আজকে এখানেই শেষ করছি স্পোর্টস স্পেশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।